হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু এসপি ফিলসফি। আজকের ক্লাসে আমরা ডিসকাস করব ইউজিসি নেট পেপার 2 ফিলসফির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং আনসার সম্পর্কে। আজকের ক্লাসে যে পেপারটা ডিসকাস করব সেটা হচ্ছে জুন 2014-এ এসেছে এই পেপারটা, আর এটা হচ্ছে পার্ট 2। এর আগে আমরা ফার্স্ট পার্টটা ডিসকাস করেছি, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজকে আমরা লাস্ট যে কোয়েশ্চেনগুলো আছে এবং তাদের আনসার কি সেগুলো নিয়ে আমরা দেখব। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 26 থেকে আমরা স্টার্ট করছি। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িংস আর কনসিডার্ড অ্যাজ নট প্রাইমারি কোয়ালিটিস। প্রাইমারি কোয়ালিটিস নয় এখানে কোনগুলো? অপশনের মধ্যে থেকে অপশনে বলা হচ্ছে সলিডিটি অ্যান্ড এক্সটেনশন অর্থাৎ ঘনত্ব এবং বিস্তার, ফিগার অ্যান্ড মোশন আকৃতি বা আকার এবং গতি, তারপরে রেস্ট অ্যান্ড নাম্বার স্থিতি এবং সংখ্যা, তারপর কালার অ্যান্ড সাউন্ড রং এবং শব্দ। তো লক যে প্রাইমারি এবং সেকেন্ডারি কোয়ালিটিসের কথা বলেছেন, তো সেই কোয়ালিটিসগুলো কি কি? প্রাইমারি কোয়ালিটিসের মধ্যে হচ্ছে 6টা প্রাইমারি কোয়ালিটি বা মুখ্য গুণ আছে। সেগুলো হচ্ছে সলিডিটি, এক্সটেনশন, মোশন, রেস্ট, নাম্বার অ্যান্ড ফিগার, আকার, বিস্তার, গতি, স্থিতি, সংখ্যা এবং ঘনত্ব। আর যে 5টা সেকেন্ডারি কোয়ালিটি বা গৌণ গুণ আছে সেগুলো হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ এবং শব্দ। তাহলে পরে এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কালার অ্যান্ড সাউন্ড। রং এবং যে শব্দ, এই দুটো হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটি। যেহেতু এখানে নট বলা হয়েছে, কাজেই এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, গড এক্সিস্ট অ্যাজ অ্যান অ্যাবসলিউটলি পারফেক্ট বিং। অ্যাসারশনে বলা হচ্ছে যে গড অ্যাবসলিউটলি পারফেক্ট বিং হিসাবে এক্সিস্ট করেন। রিজনে বলা হচ্ছে পারফেকশন ডাজ নট এন্টেল এক্সিস্টেন্স। পারফেকশন এক্সিস্টেন্সকে অন্তর্ভুক্ত করে না, মানে পারফেকশনের সাথে এক্সিস্টেন্সের সেইভাবে কোনো রিলেশন নেই। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, এ ইজ ট্রু। এটার অ্যাসারশনটা ট্রু হবে, বাট রিজনটা ফলস হবে। রিজনটা এখানে ট্রু হতো যদি বলা হতো যে পারফেকশন এন্টেলস এক্সিস্টেন্স আর পারফেকশন যদি রিলেটেড হতো, তো সেক্ষেত্রে এখানে রিজনটা ট্রু বলতাম। কোনো কিছু পারফেক্ট হচ্ছে মানে তো সেটা এক্সিস্ট করছে, তো সেই হিসাবে এখানে রিজনটা ফলস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট অর্ডার অফ হাইরার্কি অফ সায়েন্স অ্যাকর্ডিং টু প্লেটো। প্লেটো যে সায়েন্সের হাইরার্কিটা বলছেন, সেখানে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্ট হবে? রাইট অ্যান্সার হবে অপশন এ, অ্যারিথমেটিক, জিওমেট্রি, অ্যাস্ট্রোনমি, হারমোনিক্স অ্যান্ড ডায়ালেকটিক্স। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফিলোসফার্স নোটেড বিলো বিলং টু মিলেশিয়ান স্কুল। এখানে মিলেশিয়ান স্কুল থেকে বিলং করছেন কোন কোন ফিলোসফার? অপশন হচ্ছে থেলিস, অ্যানাক্সিমেন্ডার, পারমেনিডেস, অ্যানাক্সিমেনেস। রাইট অ্যান্সার হবে অপশন বি, থেলিস, অ্যানাক্সিমেন্ডার এবং অ্যানাক্সিমেনেস। তাদের আয়োনিয়ান ফিলোসফারও বলা হয়, তারা আয়োনিয়ান স্কুল থেকেও বিলং করেন। অ্যাকচুয়ালি এগুলো তারা যে জায়গাটায় তারা থাকতেন তাদের সেই প্লেস অনুসারে নামগুলো দেওয়া হয়। আর পারমেনিডেস, জেনো এবং হেরাক্লিটাস বিলং করছেন এলিয়াটিক স্কুল থেকে, কাজেই পারমেনিডেসটা এখানে বাদ যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু এজে এয়ার স্টেটমেন্টস পার্টেনিং টু এথিক্স আর। এজে এয়ার হলেন একজন ইমোটিভিস্ট, তো ওনার যে এথিক্যাল থিওরি সেটাকে আমরা কি বলবো? কগনিটিভ, নন কগনিটিভ, অ্যানালিটিক অর অ্যাপ্রিয়রি। রাইট অ্যান্সার হবে অপশন বি, নন কগনিটিভ, বা এটাকে নন ডেসক্রিপটিভও বলা হয়। কারণ এজে এয়ারের মতে যে মোরাল স্টেটমেন্টগুলো বা যে নৈতিক বচনগুলো সেগুলো হচ্ছে ভ্যালু বেসড বাট ফ্যাক্ট বেসড নয়। ফ্যাক্ট মানে যেগুলো বাস্তবে আছে, যেমন যদি বলা হয় যে বিড়ালটা টেবিলের উপর বসে আছে, তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এটা রিয়েল। বাট যদি বলা হয় যে তোমার চ্যারিটি করা উচিত, এটা জাস্ট কোনো একজন ব্যক্তির একটা ইমোশনকে প্রকাশ করছে, এখানে কোনো ফ্যাক্টকে ডিসক্রাইব করছে না। তো যেগুলো ফ্যাক্ট বেস সেগুলোকে কেবলমাত্র আমরা ট্রু বা ফলস বলতে পারি বাস্তবের নিরিখে বিচার করে। যদি দেখি বাস্তবে জিনিসটা অ্যাজ ইট ইজ আছে, তাহলে বলবো সেই স্টেটমেন্টটা ট্রু, আর যদি না থাকে তাহলে বলবো ফলস। কিন্তু ইমোটিভিস্টরা বলছেন, এজে এয়ার স্টিভেনসন বলছেন যে মোরাল যে স্টেটমেন্টগুলো আছে সেগুলো কেবলমাত্র আমাদের কিছু ইমোশনকে আমরা প্রকাশ করি, অর্থাৎ ভ্যালু বেসড। যেমন আমাদের যদি বলি যে তোমার চ্যারিটি করা উচিত, এখানে আমি আমার ইমোশনকে প্রকাশ করছি, সেক্ষেত্রে কেউ চ্যারিটি করতেও পারে, কেউ নাও করতে পারে, এটাকে আমরা সেই অর্থে ট্রু বা ফলস বলে ডেসক্রাইব করতে পারবো না। তো এই ধরনের স্টেটমেন্টগুলোকে বলা হয় নন কগনিটিভ বা নন ডেসক্রিপটিভ।
নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য লোকাস অফ দ্য ইউনিভার্সাল উইথ ইটস কারেসপন্ডিং থিওরি। ইউনিভার্সাল সম্পর্কে কোন থিওরিতে কি বলা হচ্ছে? ফার্স্টে আছে ইউনিভার্সাল হ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। ইউনিভার্সালের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, এটা বলা হয়েছে রিয়ালিজমে। রিয়ালিস্টরা বলছেন যে সামান্য বা ইউনিভার্সালের একটা স্বাধীন অস্তিত্ব আছে। বি, ইউনিভার্সাল এক্সিস্ট অনলি পার্টিকুলার্স। ইউনিভার্সাল কেবলমাত্র পার্টিকুলার্সের মধ্যে এক্সিস্ট করে, অ্যারিস্টোটেলিয়ানিজমে এটা বলা হয়েছে। তারপর অ্যারিস্টটল ফর্ম অ্যান্ড ম্যাটারকে, ইউনিভার্সাল আর পার্টিকুলারকে একসাথে যুক্ত করে দেখছেন। যেমন আমরা কাঠ আর টেবিল, কাঠ হচ্ছে ম্যাটার আর টেবিল হলো একটা ফর্ম বা ইউনিভার্সাল, তো এই দুটোকে যুক্ত করে অ্যারিস্টটল সাবস্টেন্সের ব্যাখ্যা দিচ্ছেন, দ্রব্যের কথা বলছেন। কাজে ইউনিভার্সালটা বা ফর্মটা এক্সিস্ট করছে পার্টিকুলারের সাথে, পার্টিকুলারের মধ্যে। তারপরে অপশন সিতে বলা হচ্ছে ইউনিভার্সালস এক্সিস্ট ইন মাইন্ড। ইউনিভার্সাল বা সামান্য ধারণাটা কেবলমাত্র আমাদের মাইন্ডের মধ্যেই থাকে, ওটা কেবল একটা কনসেপ্ট মাত্র, বলা হচ্ছে কনসেপচুয়ালিজমে। তারপর ডি, ইউনিভার্সালস হ্যাভ নাইদার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নর রিসাইড ইন মাইন্ড। ইউনিভার্সালের ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স নেই আর সেটা আমাদের মাইন্ডের মধ্যেও থাকে না, বলা হচ্ছে নমিনালিজমে বা নামবাদে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্রুপ অফ দ্য এলিমেন্টস মেনশন বিলো বিলংস টু সাবস্টেন্স অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। অ্যারিস্টটল যে দ্রব্যের ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে থেকে অপশনের মধ্যে থেকে কোনগুলো কারেক্ট হবে? দ্রব্য বলতে উনি কি বোঝাচ্ছেন? ইউনিভার্সাল কোয়ালিটিস, রিলেশন অ্যান্ড আননোন সাবস্ট্রেটাম কল ম্যাটার বাই ইটসেলফ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল দ্য অ্যাবভ। অ্যারিস্টটল ইউনিভার্সালকেও বোঝাচ্ছেন, কোয়ালিটি, রিলেশন এবং যে আননোন সাবস্ট্রেটাম যেটাকে ম্যাটার বলা হয়, উনি ইউনিভার্সাল বলতে ম্যাটারকেও ধরেছেন। এখানে হচ্ছে অ্যারিস্টটলের সাথে প্লেটোর পার্থক্য। প্লেটো আইডিয়া বলতে একটা আউট অফ ওয়ার্ল্ডের একটা জিনিসকে বোঝাচ্ছেন, জাতি যেটাকে বলা হয়, যে মনুষ্যত্ব, এই সমস্ত বিষয়গুলিকে উনি, প্লেটো বলছেন যে এগুলোর কেবলমাত্র অস্তিত্ব আছে, আইডিয়া বা যে জাতি সেটাই হচ্ছে ইউনিভার্সাল, সেটারই অস্তিত্ব আছে, রিয়েল। বাট অ্যারিস্টটল এখানে বলছেন যে ম্যাটার এবং যে ফর্ম বা ইউনিভার্সাল সেটারও এক্সিস্টেন্স আছে। যেমন আমরা যদি বলি যে কাঠ দিয়ে একটা টেবিলকে তৈরি করছি, তাহলে এখানে যে টেবিলের যে আকারটা পাচ্ছি, টেবিলের যে চৌকো আকার বা গোল আকার, সেটা হচ্ছে আমার ফর্ম বা ইউনিভার্সাল। আর তার সাথে তার কিছু কোয়ালিটি থাকবে। টেবিলটা হলো ব্রাউন কালার, তার যে রূপ রং সেগুলো হচ্ছে তার কোয়ালিটি, সেটারও এক্সিস্ট করছে। তার সাথে ইউনিভার্সালের সাথে যে পার্টিকুলার, অর্থাৎ ফর্মের সাথে যে ম্যাটার এখানে পার্টিকুলার, তো ইউনিভার্সালের সাথে পার্টিকুলারের রিলেশনটাকেও বোঝাচ্ছেন। আর তার সাথে ম্যাটার বা কাঠটাও এখানে এক্সিস্ট করছে। তো এই ফর্ম বা ম্যাটার নিয়েই হচ্ছে দ্রব্য অ্যারিস্টটলের মতে। কাজে এখানে সবগুলোই হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্রুপ অফ দ্য ফিলসফার্স নোটেড বিলো বিলং টু কোয়ান্টিটিভ অ্যাটমিজম, মার্ক দ্য কারেক্ট কোড অ্যাজ গিভেন বিলো। কোয়ান্টিটেটিভ অ্যাটমিজম থেকে বিলং করছেন কে? অপশনের মধ্যে আছে অ্যানাক্সাগোরাস, লিউসিফাস, ডেমোক্রিটাস অর এমপেডিকুয়েলস। এমপিডোকেলস তো বিলং করেন না, অ্যানাক্সিগোরাসও হবে না, তাহলে রাইট অ্যান্সার হবে 1 and 3, অর্থাৎ লিউকিপাস এবং ডেমোক্রিটাস। রাইট আনসার হবে এখানে 2 এবং 3, লিউকিপাস এবং ডেমোক্রিটাস। লিউকিপাসকে বলা হয় ফাদার অফ অ্যাটমিজম। তাদের মতে ওয়ার্ল্ডে যে ফান্ডামেন্টাল কজ সেটাই হচ্ছে অ্যাটম, তারা অ্যাটমকেই এখানে মেন ফোকাস দিয়েছে অ্যাটমিজমের মধ্যে। কাজেই রাইট আনসার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফিলসফিক্যাল কনসেপ্ট অফ গড অ্যাজ দ্য ইনফাইনাইট অ্যান্ড বাউন্ডলেস ম্যাটার ওয়াজ ফার্স্ট অ্যাডভোকেটেড বাই। ফিলসফিক্যাল কনসেপ্ট অফ গডের যে কনসেপ্ট সেটাকে কিভাবে দেখছেন? গড হলেন ইনফাইনাইট এবং বাউন্ডলেস ম্যাটার, যার কোনো সীমা থাকে না। কে বলেছেন? ফার্স্ট অ্যাডভোকেটেড বাই অ্যারিস্টটল, অ্যানাক্সিমেন্ডার, আনসেলম অর হেরাক্লিটাস। রাইট অ্যান্সার হবে অপশন ডি। বাউন্ডলেস ম্যাটার বা অ্যাপেরিয়নের কথা বলছেন বা বাউন্ডলেস মাসের কথা বলেছেন অ্যানাক্সিমেন্ডার, অ্যানশিয়েন্ট গ্রিক ফিলসফার ছিলেন। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ফিলসফার্স মেনশন বিলো অন দ্য বেসিস অফ দেয়ার পিরিয়ড। তারা যে সময়ে এসেছেন, তো তাদের সেই সময়কালটাকে ধরে এখানে একটা সিকোয়েন্স দেওয়া হয়েছে। এটা রাইট আনসার হবে অপশন ডি। প্রথম হচ্ছেন পিথাগোরাস বা পাইথাগোরাস, তারপরে পারমেনিডেস, তারপর হেরাক্লিটাস, তারপর লাস্ট হচ্ছে ডেমোক্রিটাস। এর আগেও পাইথাগোরাসের আগে ছিলেন আয়োনিয়ান স্কুল যে ফিলসফার ছিলেন, অর্থাৎ থ্যালে, অ্যানাক্সিমেন্ডার, অ্যানাক্সিমেনেস, তারপর হলেন পাইথাগোরাস, তারপর হলো এলিয়াটিক স্কুল যার মধ্যে থেকে বিলং করছেন পারমেনিডেস, জেনো, হেরাক্লিটাস, তারপর হচ্ছে প্লুরালিস্ট ফিলসফার যার মধ্যে আছেন
এম্পিডোকেলস, অ্যানাক্সাগোরাস। তারপর হচ্ছে অ্যাটোমিস্ট, যার মধ্যে আছে লিউকোপাস এবং ডেমোক্রিটাস। তারপর লাস্ট হচ্ছে সোফিস্ট, যার মধ্যে আছে থ্রেসিমাচাস, প্রোটাগোরাস এবং জর্জিয়াস। এই হচ্ছে সিকোয়েন্স। নেক্সট কোয়েশ্চেন, দ্য থিওরি গোস্ট ইন মেশিন ইজ রিলেটেড টু। গোস্ট ইন মেশিন রাইলের একটা থিওরি। তো রাইল ডেকার্টের মাইন্ড বডি ডুয়েলিজমকে ক্রিটিসাইজ করে বলেছেন গোস্ট ইন মেশিন কথাটা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অফিসিয়াল ডক্টরিন অফ মাইন্ড। মাইন্ডের অফিসিয়াল ডক্টরিন কে দিয়েছেন? রাইল। নেক্সট কোয়েশ্চেন, রিড দ্য আন্ডারনোটেড সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড মার্ক দ্য কারেক্ট অপশন অ্যাজ গিভেন বিলো। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া হয়েছে হিউমের সম্পর্কে। তো এখানে কোনগুলো কারেক্ট হবে? অপশন হচ্ছে হিউম ডিফারেন্স করেছেন সেন্সেশন এবং পারসেপশনের মধ্যে, উনি ডিফার করছেন। টুতে বলা হচ্ছে হিউম ইজ অ্যান আইডিয়ালিস্ট, তারপর হিউম ইজ অ্যান আইডিয়ালিস্ট বাট এম্পিরিসিস্ট টু, তারপরে হিউম ইজ স্কেপটিক অ্যান্ড এ র্যাশনালিস্ট টু। রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল বাট ওয়ান ইজ ফলস। হিউম সেন্সেশন এবং পারসেপশনের মধ্যে কোনো ডিফারেন্স করেননি, বাট হিউম একজন আইডিয়ালিস্ট ছিলেন, এম্পিরিসিস্ট ছিলেন, তার সাথে উনি তো স্কেপটিক ছিলেনই এবং র্যাশনালিস্টও ছিলেন। জাস্ট অপশন ওয়ানটা এখানে ফলস হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য থ্রি অ্যাসপেক্ট অফ কেয়ার অ্যাকর্ডিং টু হাইডেগার্ড। হাইডেগার্ডের মতে কেয়ারের তিনটে অ্যাসপেক্ট কী কী? কেয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে আমাদের যে মানুষের যে জীবন, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের মধ্যে লিমিটেড থাকে। আমাদের টাইম, আমাদের যে জীবনকাল সেটা লিমিটেড থাকে, আনলিমিটেড নয়, অর্থাৎ ফাইনাইট। তো এই যে কাল প্রবাহের এই যে তিনটে পর্যায়, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটে পর্যায়কেই বলা হয় কেয়ার। মানে কেয়ারের মধ্যে তিনটে পর্যায় থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। ফিউচার ইজ রিলেটেড উইথ এক্সিস্টেন্স বা পসিবিলিটি, পাস্ট ইজ রিলেটেড উইথ ফ্যাক্টিসিটি, এবং ফলেননেস বলতে বোঝানো হচ্ছে, ফলেননেস হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে রিলেটেড। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ। এখানে ফ্যাক্টিসিটি বলতে বোঝায় পাস্ট সিচুয়েশনকে, যেগুলো আমরা, যে ফ্যামিলি যেগুলো আনচেঞ্জ থাকে, যে ফ্যামিলি আমরা পাই, যে সিচুয়েশন যেগুলো আমরা পেয়েছি, যেরকম প্যারেন্টস পাচ্ছি, যে ফ্যামিলি পাচ্ছি বা যে ফ্রেন্ডসদের পাচ্ছি, সেগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, সেগুলো আমাদের কাছে ফিক্সড থাকে। ফ্রেন্ডস কথাটা বলবো না, এখানে জাস্ট ফ্যামিলির কথাটা এক্সাম্পল হিসেবে বলা যায়। তো এই যে যেই ফ্যামিলিতে আমরা জন্মগ্রহণ করছি সেটাকে তো আমরা চেঞ্জ করতে পারি না। পসিবিলিটি বলতে বোঝানো হচ্ছে এখানে এক্সিস্টিং বা ফিউচারকে বোঝানো হচ্ছে, মানে ফিউচারের দিকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। ফলেননেস বলতে বোঝানো হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশনকে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু প্র্যাগমেটিক থিওরি অফ ট্রুথ। প্র্যাগমেটিক থিওরি অফ ট্রুথ বলতে এখানে প্র্যাগমেটিক থিওরি অফ ট্রুথ, তো যে প্রয়োগবাদী দার্শনিকগণ বা প্র্যাগমেটিস্টরা কি বলছেন এখানে, এটা রাইট অ্যান্সার হবে অপশন সি, ট্রুথ মাস্ট নট ডিসএগ্রি উইথ রিয়ালিটি অ্যান্ড ইট মাস্ট হ্যাভ ওয়ার্কেবিলিটি। ট্রুথ সেটাই হবে যেটা রিয়ালিটির সাথে ডিসএগ্রি করবে না, যেটা রিয়েল সেটাকে সেইভাবেই প্রকাশ করবে এবং এর একটা কার্যক্ষমতা থাকবে। মানে অকাজের জিনিসকে আমরা রিয়েল ট্রুথ বলবো না, যেটার একটা ওয়ার্কেবিলিটি থাকবে, সেটাই হচ্ছে ট্রুথ। কারণ তারা প্রয়োগবাদী, তারা সব জিনিসের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টে বিশ্বাসী। নেক্সট কোয়েশ্চেন, এখানে কিছু কাজ তাদের লেখা এবং কে লিখেছেন ফিলসফারের মধ্যে ম্যাচিং দেওয়া হয়েছে। ফার্স্ট হচ্ছে ডিফেন্স অফ কমন সেন্স। ডিফেন্স অফ কমন সেন্স নিয়ে বলছেন মুর কমন সেন্সকে ডিফেন্স করছেন, মানে তার পক্ষে যুক্তি দিচ্ছেন এবং আইডিয়ালিজমকে উনি রিজেক্ট করেছেন। তারপরে হচ্ছে প্রবলেমস অফ ফিলসফি। প্রবলেমস অফ ফিলসফি লিখেছেন রাসেল। দ্য ব্রাউন বুক লিখেছেন উইটগেনস্টাইন। তারপর কনসেপ্ট অফ মাইন্ড বলেছেন রাইল। কনসেপ্ট অফ মাইন্ডে উনি ডেকার্টের মাইন্ড বডি ডুয়ালিজমকে ক্রিটিসাইজ করছেন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, examine given a assertion and reason and mark the correct option as given below. Assertion-এ বলা হচ্ছে according to Berkeley there is no difference in primary and secondary quality. বার্কলের মতে প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স নেই। বার্কলে লকের প্রাইমারি সেকেন্ডারি কোয়ালিটিসকে ক্রিটিসাইজ করেছেন এবং উনি বলছেন, দেখাচ্ছেন যে প্রাইমারি সেকেন্ডারির মধ্যে কোনো ডিফারেন্স নেই, এটা ট্রু হবে। রিজনে বলা হচ্ছে রাসেল হোল্ডস দ্যাট জেনারেল প্রপোজিশন আর নেভার এক্সিস্টেন্সিয়াল। জেনারেল প্রপোজিশনগুলো এক্সিস্টেন্সিয়াল নয়। রাসেল এবং উইটগেনস্টাইন দুজনেই পার্টিকুলার প্রপোজিশনকে একমাত্র এক্সিস্ট করে বলছে, বাট জেনারেল প্রপোজিশনগুলো সেই অর্থে এক্সিস্টেন্সিয়াল নয়।
কাজে এখানে অ্যাসারশন রিজন দুটোই ট্রু হবে, বাট তাদের মধ্যে কোনো রিলেশন নেই, কারণ কজাল রিলেশন নেই। কারণ একদিকে আমরা বার্কলের তত্ত্বকে জানছি, আবার একদিকে রাসেলের তত্ত্বকে বলছি। তো এখানে বার্কলে এবং রাসেল দুজনেই তাদের নিজস্ব নিজস্ব তত্ত্ব দিচ্ছে, এখানে এই দুটোর মধ্যে কোনো কজাল রিলেশন নেই, বাট এই দুটোই হচ্ছে ট্রু। কাজে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু। আর ডাজ নট প্রোভাইড কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। Next question, according to Kant, the two a priori forms of sensibility. Two a priori forms of sensibility are. Sensibility দুটি যে a priori form কি কি? অপশনের মধ্যে বলছে world and soul, soul and God, world and God, আর অপশন ডি হচ্ছে space and time. রাইট অ্যান্সার হবে অপশন ডি, space and time. স্পেস এবং টাইম হলো দুটো a priori ফর্ম কান্টের মধ্যে, যেটা আমাদের স্পেস অ্যান্ড টাইম আমাদের মাইন্ডের মধ্যে থাকে। তো প্রথমে আমরা কোনো অবজেক্টের সেন্সেশন হলো at first sensation comes in mind by space and time. প্রথমে সেন্সেশনটা স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর দেন গো থ্রু দ্য ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। তারপরে 12টা যে ক্যাটাগরি অফ আন্ডারস্ট্যান্ডিং আছে বা ছাঁচ আছে, সেই ছাঁচের মধ্যে দিয়ে সেগুলো পাস হচ্ছে। তারপরে আফটার প্রসেসিং হচ্ছে, তারপরে আমরা উই গেট প্রপার নলেজ, যেটাকে বলা হচ্ছে সিনথেটিক অ্যাপিয়ারি জাজমেন্ট। আমরা যে প্রপার নলেজ পাচ্ছি সেটাকে আমরা বলছি সিনথেটিক অ্যাপিয়ারি জাজমেন্ট। তো স্পেস অ্যান্ড টাইম এখানে দুটো গ্লাসের মতো বোঝানো হচ্ছে, চশমার যেমন দুটো কাঁচ থাকে, তো আমরা যদি ব্লু কালারের চশমা পরে থাকি তাহলে পরে আমরা অবজেক্টটাকে, মানে যে অবজেক্টই হোক না কেন সেটাকে আমরা ব্লু কালারেই দেখব, মানে ব্লু হিসাবেই সেটাকে দেখছি। অর্থাৎ বস্তুর যে রিয়েল নেচার সেটাকে আমরা অ্যাজ ইট ইজ কখনোই জানতে পারি না। স্পেস অ্যান্ড টাইমের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেগুলো মডিফাইড হয়ে যায়। আমাদের যেরকম এক্সপিরিয়েন্স হয় আমরা সেইভাবেই সেই জিনিসটাকে জানি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড। কোন পেয়ারটা এখানে কারেক্টলি ম্যাচড করছে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, জে ই মুর রিফিউটেশন অফ আইডিয়ালিজম। উনি মেনলি বার্কলের আইডিয়ালিজমকে রিফিউট করছেন এবং উনি একজন র্যাশনালিস্ট ছিলেন, র্যাশনাল ফিলোসফার ছিলেন। সেন্স ডেটা বা সেন্সেশন থেকে আমরা যে নলেজ পাই সেটাকে উনি অ্যাকসেপ্ট করছেন বা ডিফেন্স করছেন। নেক্সট কোয়েশ্চেন, রামানুজেস সৎখ্যাতি ইজ অলসো নোন অ্যাজ। রামানুজের যে সৎখ্যাতি সেটাকে কি বলা হয়? অপশনের মধ্যে বলা হয়েছে অনির্বচনীয় খ্যাতি, অখ্যাতি, সদাসৎ খ্যাতি, নাকি যথার্থ খ্যাতি। রামানুজের খ্যাতিবাদকে বলা হয় সৎখ্যাতি বা যথার্থ খ্যাতি। রামানুজ অ্যাকচুয়ালি সেই অর্থে কোনো এররকে স্বীকার করছেন না, কারণ সমস্ত বস্তুই হচ্ছে পঞ্চভূতের সমষ্টি। তো সেই পঞ্চভূত কোনো বস্তুতে কম পরিমাণে থাকে, কোনোটাতে বেশি পরিমাণে, জাস্ট তাদের অনুপাতের মধ্যে তফাৎ থাকে। কিন্তু যেহেতু সেই একই পঞ্চভূত, 5টা ভূত দিয়ে যেহেতু সব বস্তু তৈরি হয়েছে, কাজেই সব বস্তুর মধ্যে একটা না একটা রিলেশন থাকে। তো ঝিনুক এবং মুক্তোর মধ্যে সেই একই পঞ্চভূত আছে, কাজে ঝিনুক এবং মুক্তোর মধ্যেও একটা রিলেশন থাকে, কাজে আমরা কোনোটাকে এররের সেই হিসাবে বলতে পারি না। তো এটা হচ্ছে রামানুজের সৎখ্যাতি বা যথার্থ খ্যাতি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ভিউ দ্যাট ল্যাঙ্গুয়েজ হ্যাজ মাল্টিপল ফাংশন টু পারফর্ম ইজ রিলেটেড টু। ল্যাঙ্গুয়েজের মাল্টিপল ফাংশন আছে, তো এটা কে বলছেন? এটা বলেছেন উইটগেনস্টাইন, লেটার উইটগেনস্টাইন বলেছেন। তো রাইট অ্যান্সার হবে অপশন বি। প্রথমে উইটগেনস্টাইন বলেছিলেন পিকচার থিওরি অফ মিনিংয়ের কথা, বাট লেটার উইটগেনস্টাইন বলেছেন ইউজ থিওরি অফ মিনিং, যেখানে বলা হচ্ছে যে আমরা একটা শব্দের যে ব্যবহার সেটা দেখে আমরা তার অর্থটা করব, কারণ একটা শব্দের অনেক রকম মিনিং হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যাতে কনফিউশন না হয় সেই জন্য আমরা তার ব্যবহারটাকে দেখে নেব, তারপরে তার মিনিংটাকে বুঝতে পারবো, যেটা ল্যাঙ্গুয়েজ গেম বলা হচ্ছে। যেমন ইন্ডিয়ান ফিলসফিতে তাৎপর্যের কথা বলা হয়, আমরা জানি তাৎপর্য বলতে বোঝায় যে কতগুলো শব্দের সমষ্টিকে একটা অর্থপূর্ণ বাক্য হতে গেলে যে কতগুলো 4টে শর্ত থাকে, যেমন আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি এবং তাৎপর্য। তো লাস্ট যে শর্ত সেটা হচ্ছে তাৎপর্য। তো সেই তাৎপর্যের মতোই এটা অনেকটা মিল আছে। একটা এক্সাম্পল দেখে নিই, যে বললাম যে সৈন্ধর্ভ আনো, তো এখানে সৈন্ধর্ভের দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে সৈন্ধর্ভ মানে ঘোড়াকে বোঝায়, আবার সৈন্ধর্ভ মানে লবণকে বোঝায়। তাহলে এখানে বক্তা লবণ আনতে বলছে নাকি ঘোড়াটাকে আনতে বলছে? তো সেক্ষেত্রে আমাকে সেই প্রসঙ্গটা এবং প্রাসঙ্গিকতাটা দেখে নিতে হবে যে কোন সিচুয়েশনে কোন প্রসঙ্গে সে সেই কথাটা বলছে। যদি আমরা সিচুয়েশনটাকে বুঝে আমরা ঘোড়া আনবো না লবণ আনবো সেটা বুঝতে পারবো। তো এই যে সন্দর্ভ কথাটার 2-3 রকম অর্থ হতে পারে, সেটা আমরা প্রাসঙ্গিকতা বিচার করে তার অর্থটাকে বুঝবো। এটা হচ্ছে ইউজ থিওরি অফ মিনিং। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু চারবাক, অনুমান ক্যানট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ সোর্স অফ নলেজ। অনুমানকে জ্ঞানের উৎস হিসাবে স্বীকার করতে পারি না চারবাকদের মতে। তার কারণটা কি?
কারণ হচ্ছে ব্যাপ্তি ক্যান নট বি এস্টাবলিশড। হেতু আর সাধ্যের মধ্যে যে নিয়ত সহচর সম্বন্ধ সেটাকে ব্যাপ্তি বলা হয়। তো অনুমান জ্ঞানের জন্য এই ব্যাপ্তি সম্বন্ধ থাকাটা আবশ্যিক। তো যেহেতু এই ব্যাপ্তি সম্বন্ধকে প্রতিষ্ঠা করা যায় না, আমরা সমস্ত জায়গাতে হেতু আর সাধ্যের বা ধূমো এবং আগুনের যে সহচর সম্বন্ধ সেটা আমরা দেখতে পাই না। তো কাজেই যেহেতু ব্যাপ্তিকে প্রতিষ্ঠা করা যায় না, সেহেতু অনুমান থেকেও আমরা জ্ঞান পেতে পারি না। কাজেই চার্বাকরা অনুমানকে স্বীকার করছেন না। নেক্সট কোয়েশ্চেন, হু প্রপাউন্ডস ভক্তি অ্যাজ দ্য মেন থিসিস অফ গীতা? ভক্তিকে গীতার মূল বিষয় বলে কে বলছেন? ভক্তিকে গীতার মূল বিষয় কে বলেছেন? অপশনের মধ্যে আছে শঙ্করাচার্য, রামানুজ, লোকমান্য তিলক, গান্ধী। রাইট আনসার হবে অপশন বি, রামানুজ। রামানুজ বলছেন ভক্তিকে গীতার মেন থিসিস বা মেন বিষয়। এখানে ভক্তি কথাটা ভক্তি নিয়ে মধ্বাচার্যও বলেছেন। তো সেক্ষেত্রে অপশনগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, অপশনে কার কথা বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, অপোহবাদ ইন বুদ্ধিজম লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ? বুদ্ধিজমে অপোহবাদ বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? নমিনালিজম, কনসেপচুয়ালিজম, রিয়ালিজম আর প্র্যাগম্যাটিজম। রাইট অ্যান্সার ইজ অপশন এ, নামবাদের কথা বলা হচ্ছে, যেখানে ওরা কোনো জাতিকে স্বীকার করছে না, জাস্ট নামটাকেই স্বীকার করছে বস্তুর। যেমন কোনো গোত্র জাতিকে ওরা স্বীকার করছে না, জাস্ট গরুকেই স্বীকার করছে। আর গরু কতগুলো গুণ বৈশিষ্ট্য নিয়ে যে গরু সৃষ্টি হয়, তো সেখানে সেই হিসাবেই তারা জিনিসটাকে দেখছে। এখানে গোত্র বলে কোনো জাতি স্বীকার করার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু রাসেল হুইচ আর দ্য ফলোয়িং হ্যাভ মিনিং অফ দেয়ার ওন? এখানে কোনটার নিজস্ব একটা মিনিং থাকে রাসেলের মতে? অপশন হচ্ছে প্রপার নেমস, ডেফিনাইট ডেসক্রিপশনস, ইনডেফিনাইট ডেসক্রিপশন অর বোথ এ অ্যান্ড সি। রাইট অ্যান্সার হবে প্রপার নেম। রাম, শ্যাম, যদু, মধু যে নির্দিষ্ট নাম থাকে সেগুলোরই একটা নিজস্ব মিনিং থাকে। এই প্রপার নেমেরই একটা নির্দিষ্ট একটা নিজস্ব মিনিং থাকে। তাই রাইট অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, রাসেল সেড দ্যাট হিজ ডক্ট্রিন অফ লজিক্যাল অ্যাটমিজম ইজ ডেরাইভড ফ্রম দ্য রাইটিংস অফ? রাসেলের যে লজিক্যাল অ্যাটমিজম তত্ত্ব সেটা ডেরাইভ করছে কার লেখা থেকে? রাইট অ্যান্সার হবে অপশন ডি, উইটকেনস্টাইন। উইটকেনস্টাইনের লেখা থেকেই রাসেল তার যে লজিক্যাল অ্যাটমিজম ডক্টরিনটাকে দিয়েছেন। এটাই ছিল আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। তো এরপরে আমরা নেক্সট কোনো একটা পেপার নিয়ে ডিসকাস করব। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসছি নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।